আজ তো আমার এপি ফ্যামিলির সবাই অনেক অনেক খুশি হবে, কারণ আজ একদিনে দুটো ব্লগ যাচ্ছে। ভাবলাম এই শেষের অংশটা এডিট করে তোমাদেরকে আজকেই পোস্ট করে দিই, তাহলে কালকে আর আমাকে কোনো বাসি ভিডিও দিতে হবে না। আর আজ কিন্তু একটা সুখবর আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। আজ যেহেতু মহালয় ছিল, তাই কাল কিন্তু তোমরা মহালয়ের দিনের ব্লগটাই পাবে। এই ব্লগটা রেখে দিলে না হলে কাল আবার কি হতো বলো তো, মহালয়ের অর্ধেক ভিডিও যেত। যাকে এই এত এত জিনিস দেখছো, এগুলো কার বলো তো? সবগুলোই বাবার। এই তো ঘর গোছাতে গিয়ে পেলাম। তো ওইদিকে বাসনগুলো ধুয়ে চলে আসলাম। এবারে চলো ঘর দুয়ারগুলো গোছাবো। সারাদিন প্রচুর কাজ গেল, বেলা হয়তো যাবে আর কিছুক্ষণ পর। তবে আজ যা ভালো রোদ দিয়েছিল না, ওই এক গামলা কাপড় দাঁড়াও দেখাচ্ছি, এক গামলা কাপড় যদি আজকে ধুয়ে দিতে পারতাম। কাকিকে আসতে বলেছি যে আমার দ্বারা তো সম্ভব নয়, কাকি যদি আসে। এই গামলাটার মধ্যে এক গামলা কাপড় আছে, যদি আজকে ধুয়ে দিতে পারতাম। যে সুন্দর রোদ উঠেছে, কালকে যদি এমন রোদ উঠতো খুব ভালো হতো। চলো এবারে বিছানাপত্রগুলো গুছাবো। দেখো ছেলে শুয়ে আছে। হ্যাঁ আঙ্গুর, ও আঙ্গুরের থোকা হয়েছে তো। আঙ্গুর ফল হয়েছে দেখ গাছে। হ্যাঁ খাবি? কাঁচা এখনো, কাঁচা না গো, পাকবে এগুলো। অনেকগুলো হয়েছে। হ্যাঁ অনেকগুলা। হ্যাঁ খাবি? চুলগুলো কাটতে হবে কিন্তু, কালকে মহালয়, কালকে কাটা যাবে না। সোমবারেও কাটা যাবে না, তোমার জন্মদিন, জন্মবার সরি, সোমবারেও কাটা যাবে না। আজকে তো শনিবার। এই যে এই গাছগুলো কেটে দিল বন্ধুরা, দেখো কি অবস্থা। এই গাছগুলো না কাটলে না তোমাদের, এই যে এই ডালটাও কেটে দিবে দাদা, এই ডালটা। হ্যাঁ এখান থেকে লাফ মারবে এখন সাপ নাইলে। এই গাছটা তো এই দেখো আমাদের একটা কাঁঠালের গাছ, এই যে ডালটা কেটে দিল, যদিও বা না হলে খুব ইয়ে হয়, সাপটা বাসবে। আর এখন অনেকটা রোদ ঢুকবে গো এখন, ভালো। এই কাঁঠাল গাছে কি কাঁঠাল হবে? গাছটা কেমন তেরা হয়ে উঠছে। হ্যাঁ ঘোড়া নিমটা কাইটা নিও, ওটা বেকার। হ্যাঁ ঘরের সাথে কাঁঠাল গাছ রাখলে ঘর নাকি ভেঙে যায়। তো চলো বন্ধুরা, এবারে চলে আসলাম ঘরগুলোকে গোছাতে। হায় রে আমার সংসার জীবন, এই তো রান্না বান্না, ঘর গোছানি, বাচ্চাকে দেখা, বাচ্চাকে খাওয়ানো, এসব করতে করতে পুরো দিনটা যেন কাটিয়ে ফেলি। তারই মাঝখানে ব্লগ ভিডিও করে সেটাকে আবার এডিট করে তোমাদের সামনে দিতে হয়। যতদিন আমি নার্সিংহোমে ছিলাম ততদিনে যেই আমার প্রমোশন মানে ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্টগুলো এসছে, সবগুলো জানো তো ক্যান্সেল হয়ে গেছে। কি যে খারাপ লাগে একটা প্রমোশন ভিডিও যখন আমাদের ক্যান্সেল করতে হয়, কারণ ওদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় মতো যদি আমি ওদেরকে ভিডিও দিতে না পারি তাহলে কিন্তু আমাকে সেই ভিডিওটা ক্যান্সেল করে দিতে হয়। ঘরে প্রোডাক্ট চলে আসে কিন্তু সময়ের অভাবে আমি প্রোডাক্টের ভিডিওগুলো করতে পারি না, যার জন্য আমার অনেকটাই লেট হয়ে যায়। প্রত্যেকটা ক্রিয়েটারের থেকে আমার সবথেকে ভিডিও লেট যায়, কারণ আমার এই দুটো বাচ্চা, সংসারের কাজ, এসব নিয়ে আমি সবার লাস্টে ভিডিও দিই, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে। তখন কি হয়, লাস্টের দিকে অনেকটা হুড়াতাড়া লেগে যায়। মানে প্রোডাক্ট ঢুকতে ঢুকতে যদি আমি ভিডিওগুলো করে দিই তাহলে কিন্তু এতটা চাপ পড়ে না, কিন্তু ওই যে প্রত্যেক দিন করব করে এই কাজ সেই কাজ পড়ে যায়। তারপরেও আমি 1-2 দিন পরই কিন্তু আমার ব্র্যান্ড শ্যুট থাকে আর আমি সেগুলোকে করার চেষ্টা করি। মানে একদিনে যদি আমি 4-5টা করে দিতে পারতাম তাহলে খুশি হতো মানে ব্র্যান্ড ম্যানেজার যে আছে উনি। আসলে আমার এই গ্রাম্য জীবনযাপনের যে ওনার যে কনসেপ্টটা ওনার খুব পছন্দ। আমাকে বলে তুমি যত ভিডিও করবে তত তোমাকে আমরা ব্র্যান্ড প্রমোশন দেবো, কিন্তু কি তুমি করেই দিতে পারো না? আমি স্বীকার করি, হ্যাঁ আমি করে দিতে পারি না, উপায় নেই। তবে এই জায়গাটাতে আসতেও জানো তো অনেকটা সময় লেগেছে, অনেক মানে দীর্ঘ অপেক্ষার পর আমার এই জায়গাটা এসেছে। গত 2 বছর থেকে আমি এইভাবে খাটছি, মানে এই ব্র্যান্ড প্রমোশনের জন্য। হ্যাঁ অবশ্যই ব্র্যান্ড প্রমোশন আমি অনেক করেছি, তবে এই বছরের যতগুলো আমি ব্র্যান্ড প্রমোশন করছি বা পাচ্ছি এরকম আমার কোনো বছরই হয়নি। আর এটার জন্য আমি 2 বছর থেকে লড়াই করছি, বিশ্বাস করো, যে না এরকম একটা জায়গাতে আমাকে পৌঁছতে হবে, ঠিক যেমন যারা এত বড় বড় ব্র্যান্ড প্রমোশন করে আর কি। তো আজ তোমরা ব্র্যান্ড প্রমোশন নিয়ে অনেক কিছু শেয়ার করতে বলো, সময় হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ব্র্যান্ড প্রমোশন থেকে এক্স্যাক্ট আমি কত নেই বা কিভাবে ব্র্যান্ড প্রমোশন আসে, যদি আমি কোনোদিন সময় পাই, কারণ অনেকটাই বড়, অনেকটাই সময় লাগবে, কোনো না কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আশা করি তোমাদের অনেকটাই সুবিধা রাখার ব্যবস্থা করছে আর কি। ওই এখন আপাতত বাথরুমের ভিতরেই ঢুকাবে, বাথরুমের কাজ শুরু হলে আর এগুলোকে রাখার ব্যবস্থা করবো, কারণ আজকের মধ্যে আর বেলা নেই, যেহেতু খড়িগুলো তো এভাবে ফেলে রাখা যায় না, সেই জন্য। সত্যি কথা বলতে সারাটা দিন বুঝতেই পারি না যে সকাল থেকে রাত কিভাবে হয় আমাদের।
একদম। তোমরা অনেকেই বলবে আরে এত কি কাজ করো যে সকাল থেকে রাত হয়ে যায়। সত্যি বলছি যে আমরা নিজেরাই বুঝতে পারি না। এই যে সমস্ত কিছু মানে অনুষ্ঠান আচার আচরণ শেষ করে ভাবলাম এবারে লাইভে আসব। নাইটি আছে, শাড়ি আছে, সেগুলোকে আমরা সেল করব। সমস্ত কিছু রেডি হয়েই গেছিলো। ব্যাস ওই দিনই তো আয়ুষকে নিয়ে আমরা ছুটলাম নার্সিংহোমে। তারপর আমার ইনস্টাগ্রামে যে প্রমোশনগুলো আসতো, মানে করতাম আমি, আমার যে ডিল হয়েছে সেই তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার কিন্তু ডিলগুলোকে ক্যান্সেল করতে হচ্ছে, কারণ এখন আমি সময় দিতে পারছি না। সেখানে যে ড্রেসগুলো আসে তোমরা তো দেখো, সেগুলো আমার কিন্তু ইনস্টাগ্রামের প্রমোশন, তো সেগুলোকে আমি করতে পারছি না। আমার এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। ওদের সাথে কথা বলে আমি ডিলটা পুরো ক্যান্সেলই করে দিই। আমি বলেছি যে যবে আমি করতে পারবো তবে কিন্তু মানে আমি তোমাদের সাথে কাজ করব। জানি না পরবর্তীতে ওরা আবার আমার কথা শুনবে কি না, কারণ আমার হাতে এত সময়ের অভাব, দুটো বাচ্চা নিয়ে, এত অসুখ বিসুখ নিয়ে, সংসারের এত কাজকর্ম, আমি পুরো নাজেহাল অবস্থা। তারই মধ্যে থেকে আমাদের তো ব্লগ শেয়ার করতেই হবে। ব্লগ শেয়ার প্লাস ইউটিউবের যে প্রমোশনগুলো আছে, যেগুলো পুরোটাই আয়ুষের বাবা হ্যান্ডেল করে, কারণ আমি একা, আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তো মানে শ্যুট করা থেকে ধরে মাথায় বুদ্ধি খাটিয়ে কন্টেন্ট তৈরি করা, এসব কিন্তু বেশিরভাগ। আর এখন তো আমি এডিটটাও ওকে দিয়ে দিই, কারণ আমার একদমই সময় হয় না, মানে তোমরা তো বুঝতেই পারছো। তো কি আর, মানে এত কিছু স্যাক্রিফাইস করে আমি এই যে সংসারে কাজ করছি, মানে লক্ষ্মী বলে না, মানে হাতে লক্ষ্মী আমি পায়ে ঠেলে দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাকগে, আমার জীবনে আবারও যেন ভালো সেই দিনগুলো আসে। তবে এই যে দুঃসময়টা, এটা যেন কেটে যায় আমার জীবন থেকে। তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো, এই যে একটা যে সময় যাচ্ছে আমাদের খারাপ সময়, সেটা যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে, আর আমার ছেলেপেলেরা সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা প্লিজ একটুখানি প্রে করো। যে দেখো, ইনকাম করব বা জীবনে উন্নতি করব, এটা হয়তো পরেও আসবে, তবে এই যে একটা সময়, ক্রিটিক্যাল সময়, এই সময়টা কিন্তু এই সময়টাকে আমাকে থাকতে হবে, একে অপরের কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে, তাই না? তবে এই যে এই জায়গাগুলোও পেয়েছি জানো তো, অনেক কষ্টের ফলে, অনেক কষ্ট পেরিয়ে আজকে আমি এই জায়গাগুলো পেয়েছিলাম, কিন্তু পেয়েও আমি হাতছাড়া করে ফেলছি। জানি না সুযোগ সুবিধা আমাকে আবারও দেবে কিনা। তোমাদের বললাম না একবার যে আমাকে একদম বড় একটা কাজের জন্য কলকাতায় ডেকেছিল, দুবার ডেকেছিল, আমি যেতে পারিনি। এই যে এবারও ডেকেছে, কিন্তু তোমাদের বলেছিলাম যে যাওয়ার একটা প্ল্যান আছে, তবে জানি না, যে এই আয়ুষের শরীর ভালো না, খুশের শরীর ভালো না, আমার মনে হয় এবারও আমার যাওয়া হবে না। তো ওই যে বললাম, সব দিক থেকেই আমি যেন মনে হচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছি। তবে আর যাই হোক না কেন, সবার আগে আমার সন্তান। আমার সন্তানরা যদি সুস্থ থাকে, দেখবে সব কিছু হাসি মুখে মেনে নিতে পারবো। যেমন এই যে এত বড় সুযোগ, কলকাতা যাওয়ার মতো সুযোগটাও আবার হাতছাড়া হলো। কোনো ব্যাপার না, আবারও হয়তো আমার জীবনে সেই সুযোগ আসবে। আরে একবার এসেছিল, ভেবেছি আর আসবেই না, দেখো এই নিয়ে তিনবার আসলো। তারপরে মনে হচ্ছে কি যে আর আসবে না, অবশ্যই আসবে। চাহিদা যদি তাদের থাকে, অবশ্যই আমাকে আবার ডাকবে তারা, আর আমি আবার সেখানে যেতে পারবো। প্রত্যেকবারই বাধা আসছে, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর আমার জীবনে বাধার শেষ নেই। ভালো কাজ করতে যাবো তো সেখানে অবশ্যই বাধা আসবে। আমি যখন প্রথম এই বাড়িটা বানাতে যাই, তখন কিন্তু আমার শ্বশুর বাবা স্ট্রোক করে, ফার্স্ট স্ট্রোকটা। তো সেক্ষেত্রে আমার তখনও কিন্তু একটা বাধা এসেছিল। তো তখন যদি বাড়ি করতাম, জানো তো, এই যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আর হতো না। কারণ তখন আমার মোটিভ ছিল যে আমি একটা মাটির কাঁচা ঘর করব, টিনের ঘর করব। বাস তখন কিন্তু আমার জীবনে সেই বাধাটা এসেছিল। বাবার হঠাৎ করে স্ট্রোক হয়, যার জন্য ঘর বানানোই বন্ধ হয়ে যায়। তারপর দেখো, ভালো মানে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তার পরের বার যখন আমি ঘরে হাত দিলাম, তখন সত্যি এমন একটা পাকা বাড়ি বানাতে পারলাম। আর প্রথমে যদি ধরতাম, তাহলে আমার মাটির বাড়ি হতো আজকে। তাহলে এর থেকে এটাই বোঝা যায় যে মানুষের জীবনে বাধা আসাটাও কতটা জরুরি। যাকে বকর করতে করতে ঘরটাকে গুছিয়ে নিলাম আর কি। তোমরা অনেকেই বলছো এবার পুজোতে ঘর ঝাড়াঝাড়ি বাদ দিয়ে দাও, বাচ্চা কাচ্চাদের দেখো, সেটাই করতে হবে। ঘর ঝাড়াঝাড়ি আজকে একটুখানি উপর দিয়ে বেশি একটু মাকড়সার ঝুল ছিল। দেখো, বাচ্চা কাচ্চাকে সুস্থ রাখার জন্য একটা ঘরকে পরিষ্কার রাখা খুবই আমাদের জরুরি। যেমন মাকড়সার ঝুল, বিছানার নিচ ঝাড় দেওয়া, বিছানার সমস্ত কিছু, মানে ঘরটাকে পরিষ্কার করা, নিট অ্যান্ড ক্লিন রাখা আমাদের কিন্তু কর্তব্য। তো ভেবেছিলাম মহালয়ার আগেই ঘরগুলোকে ভালো করে ঝেড়ে মুছে নিব। এত ধুলো হয় গ্রামের বাড়িতে, বুঝতেই পারছো, গ্রামের আর শহরের না, সব জায়গাতেই ধুলো হয়। তো সেগুলো পরিষ্কার করবো ভাবছি, কিন্তু এই যে কীভাবে করব, একটার পর একটা কাজ। তারপরে এই যে দেখো, আমার যে ছেলে, বড় ছেলে, দেখো শুয়ে আছে কোথায়, সোফার মধ্যে। ওকে বললাম, বাবা তুমি সোফায়, ডাকছি এত করে, ও এখন উঠছে না। আমি বললাম, বাবা তুমি বিছানা থেকে একটু সোফায় শো, আমি বিছানাটা রেডি করে দিয়ে তোমাকে বিছানায় নিব, মানে তুমি বিছানায় শুবে আর কি। ও বলে ঠিক আছে, বলে সোফায় নামতে নামতে ঘুমিয়ে পড়লো। মানে শরীরটা কতটা দুর্বল ওর।
আর আমার ছোট ছেলে ঘুমাচ্ছে কিন্তু ওই ঘরে, পাশের ঘরে, কারণ এই বিছানাটা ঝাড়বো বলে ওকে ওই ঘরে ঘুম পাড়িয়েছিলাম, ও এখনও ঘুমাচ্ছে। আজকাল বড় হচ্ছে আর ঘুমের সময়টাও কিন্তু বেড়ে যাচ্ছে, আর সেখানে কি হয় আমার কাজ করতেও কিন্তু একটু সুবিধা হয় বটে। তো চলো ঘরটা ঝাড় দিচ্ছে, আর আমার একটা ঝাড়ু, মানে কি বলবো, এই ঝাড়ুটা যে আমি কবে চেঞ্জ করব প্রত্যেক দিন ভুলে যাই যে আমাকে ঝাড়ুটা চেঞ্জ করতে হবে, ওকে একটা ঝাড়ু আনতে বলবো, সেটাই মনে থাকে না। আরে মানে কিছুই মনে থাকে না আমার, মানে কি বলবো আর তোমাদের। তো চলে আসলাম বাইরে, আজ তো বেশ ভালো রোদ উঠেছে, তাই কাপড়গুলো কিন্তু সমস্ত বাইরে, একটা যে র্যাক থাকে আমার বারান্দায় সেটাও আমি বাইরে দিয়েছি, কারণ কাপড় জামা, বাচ্চার কাপড় জামা যত রোদে শুকোবে, এটা আন্টি বলেছে যে রোদে শুকিয়ে নিলে তবেই কিন্তু বাচ্চাদের সর্দি কাশি কম হয়, আর এটা কিন্তু সত্যি মানে খুবই কার্যকরী একটা মানে আর কি। আমরা ভাবতাম না যে কোনো উপায়ে শুকালেই হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি যে কোনো উপায়ে শুকালে কি হয়, ওই একটু ড্যাম ভাবটা থাকেই। আর রোদে শুকানো মানে সেটা একদম মানে জীবাণুমুক্ত হওয়ার সাথে জামা কাপড়গুলো একদম মুচমুচে হয়ে শুকায় আর গরম হয়ে যায়, আর সেটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য আমি র্যাকটাকেও বাইরে বার করে দিয়েছি। আয়ুষের জামা, খুশের জামা, দুজনেরই জামা আছে। তো মোটামুটি কোনো রকম আর কি আমি উপর করে ঝেড়ে দিয়েছি আর কি, যাতে করে যতটা মানে করা যায় আর কি ততটা পরিষ্কার করার জন্য। অনেকে বলে প্রিয়াদি উল্টোপাল্টা কথা বলে খুব, বা প্রিয়া বোন খুব উল্টোপাল্টা কথা বলে ভয়েস দিয়ে দিতে, সত্যিই তাই। কাজের চাপে সারাদিন পর যখন এডিট করতে বসি না, চোখটা ভেঙে ঘুম জড়িয়ে আসে জানো তো, তখন মনে হয় ঘুমিয়েই পড়ি এডিট বাদ দিয়ে। কিন্তু ওই যে পরের দিন তোমাদের কমেন্ট পাই যে দিদি ব্লগ কোথায়, ব্লগ কোথায়, সেটা দেখে খারাপ লাগে যে ইস ব্লগ পড়ে আছে অথচ আমি এডিট করতে পারছি না, এই জিনিসটা খারাপ লাগে। তো যাকে মহালয়ার আগে মোটামুটি আমার বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার হলো। কথা মনে পড়লো, যারা বলো না এই যে খালি কন্টেন্ট করো, তো তাদেরকে একটা কথা বলি, তোমরা ব্লগ দেখছো, ব্লগ দেখো, লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, ব্লগ দেখো, কন্টেন্ট কি করব কি না করব সেটা আমাদের উপর ছেড়ে দাও। সবাই মানে এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমাদের ইনকাম করে খেতে হবে। এবার সেটাকে ইনকাম, সেটা সৎ পথে অসৎ পথে দুটো পথ আছে। সৎ পথে যদি ইনকাম করা যায়, সে যেটাই হোক না কেন, সেটাকে ভালোভাবে নিতে হয়। এই যে সব কিছুতে খালি কন্টেন্ট বলো না, এই জিনিসটা মানে কি বলবো, আমাদেরও মাঝে মাঝে মনে হয় আরে আমরা কি কন্টেন্ট করছি, মানে কন্টেন্টটা কি অ্যাকচুয়ালি, এটা তো আমাদের একটা ইনকামের রাস্তা, মানে এই ব্লগিংটা তো একটা ইনকাম সোর্স, আমাদের সোর্স অফ ইনকাম একটা, তাই না? তো এখানে আমাদের ভিডিও দিতেই হবে, ভিডিও না দিলে আমাদের খাওয়া জুটবে না, এটা আমি তোমাদেরকে বারবার বলি যে ভিডিও ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ এই একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা পেয়েছি যে ইনকামের জন্য। এবার এই প্ল্যাটফর্মটা পেয়ে আমরা যে এমন যে এইটাকে আমরা মানে অবহেলা বললে মানে যে এটাকে সাইডে রেখে আমাদের আবারও ইনকাম করতে হবে ভবিষ্যতের কথা ভেবে, তো তাহলে আবার এখানে আমাদের ইনকাম হবে না। বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম? ধরো আমি ব্লগিং করছি, তো পাশাপাশি আমি যদি এখন আমি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করি, কারণ আমি তোমরা জানো আমি আগে একটা মেকআপ আর্টিস্ট ছিলাম, বিয়ে বাড়িতে সাজাতাম, ব্রাইডাল সাজাতাম আর কি। তো সেক্ষেত্রে আমার ব্লগিং বাদ দিয়ে যদি আমি সেটা করি, তাহলে আমার এদিকে ব্লগিং হয় না। আর এই ব্লগিংয়ে যেই ইনকামটা দেয়, যেটা দিয়ে পুরো সংসারটা চলে, সেটা আবার ওই মেকআপ আর্টিস্ট বড় যদি হতাম তাহলে অবশ্যই হতো, আমার মতো ছোটো মোটো মেকআপ আর্টিস্টের দ্বারা এত ইনকাম করা সম্ভব নয় এই ব্লগিংয়ের থ্রু আমরা যেরকম করে ইনকাম করি। তো এবার কি করব বলো, এই ব্লগিংটাকে একদমই মানে হেলাছেলা করতে পারি না যে এটাকে হেলাছেলা করে আমি অন্য ইনকাম ধরবো, বা আমার মানে অন্য একটা ইনকাম ধরবো। হ্যাঁ, বিজনেস তো পাশাপাশি সবাই করছে, এটা ব্লগিংয়ের পাশাপাশি বিজনেস করাই যায়, সেটা আলাদা ব্যাপার। মানে তাছাড়া আলাদা কোনো কাজ করার কথা কিন্তু ভাবা যায় না যারা ব্লগিং করে। যারা ব্লগিং বলতে ভুল, যারা ভিডিও করে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা ভিডিও করে, তারা অন্যভাবে ইনকাম করার কথা ভাবে না। বিজনেসটা আজকাল সবাই ভাবছে, সেটা বলছি না। তো সেক্ষেত্রে যে কন্টেন্ট না করে আমরা তো লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, এটা আমাদের একটা ইনকামের রাস্তা ভাবো, যে আমাকে ভিডিও করতেই হবে যেন তেন প্রকারের না, সেটা যেই হোক না কেন। তবে হ্যাঁ, সব সময় করা যায় না, সিচুয়েশন বুঝে করতে হয়। তো এই আর কি। তো যাকে স্নান টান করে আস্তে আস্তে আমার পুরো রাত হয়ে গেল। আমি এই সন্ধেবাতি দিয়ে জাস্ট ঘরে আসলাম, বাড়িতে এসে মানে ঘরে ঢুকেই সবাই কেনাকাটা করতে চলে এসেছে। সকালে বললাম তোমাদের, এখন পুজোর সময় সবাই কেনাকাটা করতে আসবে। তো এই তো এখন সবাইকে একটু সময় দেব। প্লাসে যে ইনি আমার ভাসুর, বনির বাবা, দিদিভাইয়ের কাল ডেলিভারি, তো যার জন্য নাইটি নিতে আসলো, ওই যে বলে না কি বলে হাউস কোটগুলো। তো দাদাভাই আছে, যে সবার জন্য চা করলাম। ওই যে দিদিভাই দেখো, বনির মা আর কি, সবাই মিলে এখানে এখন চা খাবো, আর সাথে এই জামা কাপড় দেখবো, শাড়ি নেবে, নাইটি নেবে, অনেক কিছু নেবে। এই তো এখন স্নান করতেছে, দেখো কি
তো এইমাত্র সবাই চলে গেল। এবার হচ্ছে দুটো বাচ্চাকে যে এবার নেবুলাইজার দিচ্ছি। আয়ুষকে বলছি যে টিউশন তো পড়বে না, যেহেতু আয়ুষের দেখো 3টে পরীক্ষা কিন্তু চলে গেল, আর একটা পরীক্ষা আছে, তো এগুলো তো আর দেওয়ানো হবে না, অ্যাপ্লিকেশন লিখতে হবে স্কুলে। তো ওকে বললাম অঙ্কিবির বাড়ি গিয়ে একটু ড্রয়িং করো, মনটা ভালো লাগবে। করবা তো? মনটা ভালো লাগবে তাহলে। আর মাথায় তেল দিবে। আর এই যে এখন ছোট দাওয়ানিকে বসিয়েছে ওর বাবা, নেবুলাইজার দিবে, সেই জন্য। আমি দিব না, আমি দিব না, ভালো লাগে এটা। ভয়ও পায়। দেখি দেখি এই সাইড দেখি কিরকম কাশি হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশতে কাশতে ওর মোটর স্টার্ট করে। বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলা বলছি, সকালবেলা কি হাড়ে চাপটা পড়ে। তো ভাবছি চলো এখন যে চা বাসন টাসনগুলো হয়েছে সেগুলো রাতের দিকেই ধুয়ে রাখি। আর আয়ুষকে একটু আর্টের ম্যামের এখানে নিয়ে গেলাম, সরি টিউশন ম্যামের এখানে নিয়ে গেলাম, যে একটু ছবি আর্ট করুক, যা করুক তা করুক। আর ওর 2টো পরীক্ষা আছে, সোমবারে পরীক্ষা আছে, যদি শরীর সুস্থ থাকে তবে যাবে, না হলে যাবে না। তো একটা অ্যাপ্লিকেশন লিখে এখন ম্যামকে দিতে হবে, প্রিন্সিপাল ম্যামকে। তো বললামই তখন, শুধুমাত্র কালকের কাজ যাতে এগিয়ে থাকে তার জন্য এই যে বিকেলবেলা যেই সন্ধ্যেবেলা আমরা চাটা খেলাম, সবাই মিলে একটু আড্ডা ঠাড্ডা দিলাম। তো এই যে বাসনগুলো ধুয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো। ঘর আমি গুছিয়ে রাখলাম বন্ধুরা, কারণ কি বলতো, এগুলো সকালে না হলে আমাকে খুব প্রেশার ক্রিয়েট করে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাসন কুসন ধুয়ে একদম পুরো টেবিল সাফ করে দিয়েছি। এখন আমি নন্দিনীর মার সাথে যাবো ওদের বাড়িতে। একটু আসতে বললাম, দিদিভাই একটু ধর, আমি একটু যাবো তোদের সাথে। ওই যে নাইটি দেবো, কি বলতো, আবার নতুন কিছু নাইটি আছে। এখানে কয়টা নাইটি আছে? 1 2 3 4 5 6টা নাইটি। এই 6টা নাইটি একটু হাতা কাটতে হবে, লম্বায় কাটতে হবে, সবভাবে ঠিক করবো। চলো নাইটি টাইটি দিয়ে ওইদিকে আয়ুষ যেহেতু টিউশনে ছিল, আমি ওইদিকে বনিদের বাড়িতে বসে একটু গল্প করলাম। অনেক দিন থেকে গল্প করা হয় না, আর মনটাও ভালো হয় দেখবে অনেকদিন পর যখন একটু গল্প করে। কাল যেহেতু দিদিভাইয়ের ডেলিভারি, তো সব মিলিয়ে এইসবই গল্প করছিলাম, কি কি নিবে, কি কি ব্যাগ গোছাবে বা কি কি নিতে হবে, এগুলোই গল্প টল্প করে বাড়িতে আসলাম। মধ্যে কথা, কালকে আসছে সুখবর। কালকে না কবে এখন জানি না ঠিক, তবে কালকে নিয়ে যাবে আমার যাকে। হ্যাঁ, তো এতক্ষণ কথা বলে, এতক্ষণ বলতে 10টা পর্যন্ত আছে, ওদের বাড়িতেই ছিলাম, ওই নিয়েই গল্প করছিলাম। আর আমার খুশোনা ঘুমাচ্ছিল বাড়িতে, যেহেতু একাই থাকি। আয়ুষ যেহেতু টিউশনে গেছে, টিউশনে যায়নি, মানে ওর অঙ্কিবিপির সাথে একটুখানি কথা বলতে, একটু ড্রয়িং করতে গেছিলো, টিউশনে যায়নি, মানে সারাদিন ঘরে আছে না, সেই জন্য। তো ও যেহেতু ওখানে ছিল, তো আমি একা একা বাড়িতে কি করি, তাই আমার পাশেই তো বনিদের বাড়িতে, তোমরা দেখিয়েছো আমাদের বাড়ির থেকে একদম পাশে। তো ওখানে গিয়ে একটু মানে গল্প টল্প করলাম দিদিদের সাথে। কালকে ওর যেতে বলেছে ডাক্তার, যদিও বা সোমবারে যেতে বলেছিল, কিন্তু কাল তো মহালয়, বাবা একদিকে বেশ ভালোই হবে, ভোরবেলা ওঠা হবে। কালকে এমনি উঠতে হতো, কালকে দিদিটা যাবে হসপিটালে মানে ডেলিভারির জন্য। তবে কালকে হয় না, কবে হয় ডেলিভারি ঠিক বলতে পারছি না, তবে কালকে ডাক্তার ভর্তি হতে বলেছে। মানে ডাক্তার আর 1 সপ্তাহের মধ্যে চলে যাবে, যাতে 1 সপ্তাহ লেট না হয়, তার জন্য দিদিভাইকে ভর্তি হতে বলেছে। তো কাল সকালে যাচ্ছে, কাল না হলেও পরশুর তো ডেলিভারি হচ্ছেই। খুশির খবর আসতে চলেছে বাড়িতে, আবার আমাদের ফ্যামিলি মেম্বার্স বাড়তে চলেছে আরও। একেতে তো তোমরা জানো 80-90 জন, আরও যেন আমাদের ফ্যামিলি মেম্বার্স আরও বেড়ে অনেক হয়, তোমরা আশীর্বাদ করো। তো এই হচ্ছে ব্যাপার। তো একদিকে কালকে মহালয়, শুভ দিন, একদিকে দিদিভাইটা যাবে, আর মহালয়ের দিন তো এমনিও মানুষ সকালেই উঠে, ভোরের দিকেই উঠে। তো কালকে ইচ্ছা আছে সকাল উঠবো। এমনিতে কতটা লেট হয় না, এত লেট করে ঘুমোলে তো হবেই। আমাদের মতো লেট করে এ বাড়িতে কেউ ঘুমায় না, অর্ধেক মানুষ দেখো, মানুষের অর্ধেক ঘুম হয়ে গেছে। আমাদের মতো লেট করে কেউ ঘুমায় বলো? কেউই ঘুমায় না। তো চলো এখন আমি এই যে ডিমের পোস্টটা করে নিয়ে, পোস্ট না অমলেট করছি আমি, আর বাবা খেয়ে দে মোবাইলে অ্যালার্ম দেবো 5টার, তারপরে সকালবেলা ডিমের অমলেট। ও বলে শুটকি মাছ ভাজতে, এত রাত্রিবেলা মন চায় বলো তো, শুটকি মাছটাকে ধোও, পরিষ্কার করো বাবা, ডিমের অমলেট করে। ডাল হয়ে গেছে নষ্ট, এত রাত্রিবেলা খেলে কি ডাল ঠিক থাকবে বলো? আজকে ডালটা মুখেও দিয়ে দেখলাম না, বানিয়েছি ঠিকই, সকালবেলা শুধু ওই আমি একটুখানি আলু ভাজা আর এই যে সয়াবিনের সবজিটা দিয়ে খেয়েছি। ফাইনালি দিতে চলেছি খুশির খবর মহালয়ার দিনই চলে এসেছে। এই আপডেটটা তোমরা কিন্তু আজকেই পাবে, কারণ বিশ্বাস করো মানে এরকম একটা খুশির খবর তোমরা হয়তো মানে তোমরা বললে তোমরাই খুশি হবে। ঘরে আসলাম, ঘরে আসতে আসতেই খুশির খবর যে দিদিভাইয়ের একটা ছেলে একটা মেয়ে, মানে টুইন্স বেবি হয়েছে। ও যে খুশি লাগছে কি বলবো তোমাদের। হ্যাঁ, এটা আমরা আগেই জানতাম টুইন্স হবে, তারপরেও এটা তো জানানো যায় না। তো যাকে আমাদের বাড়িতে এই প্রথম টুইন্স বেবি আসছে, মানে খুবই খুশির খবর।
যে এই এত বড় ফ্যামিলিতে টুইন্স বেবি একসাথে, মানে তাও আবার একটা ছেলে একটা মেয়ে, ও মানে একদম মানে সোনায় সোহাগা যাকে বলে একদম। তো খুব খুশি লাগছে। আগে তো আছে বনি, মেয়ে আছে দিদির, তো বেশ ভালো লাগছে শুনে। আশা করি তোমরাও ভীষণ খুশি হয়েছো। আর আমার মুখের হাসিটা দেখে, আমি যখনই আমাকে বলেছে না মানে সেই খুশি সেই। তো চলো এখন আসার অপেক্ষা, দেখার অপেক্ষা কবে আসে ওরা, তাই না?